সিগমা, এটা আমরা গতদিন দেখেছি। তাহলে সলিউশন এ নাম্বারটা একটু খেয়াল করেন যে আমার দেওয়া আছে প্রবাবিলিটি অফ এক্স ভ্যারিজ ফ্রম 2 to 3, তারপরের যে সমান চিহ্নের পরের যেটা দেখেন ওই ফর্মুলাটা ব্যবহার করা আছে। এক্স এর মান যখন 2 তখন জেড এর মান হবে 2 মাইনাস মিউ বাই সিগমা। এই অঙ্কটার ক্ষেত্রে মিউ 2 সিগমা 4, তাহলে 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 4, এই যে এক্স এর একটা মানে জেড এর একটা মান বের হয়ে গেল এক্স এর একটা মান থেকে। এই যে আবার যখন এক্স এর মান 3 তখন হবে 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 4, এই যে পরের অংশটা বের হয়ে গেল। এইটাকে যখন সিম্পলিফাই করলাম তারপরের লাইনে আমি পাচ্ছি পি, এবার এক্স টা কিন্তু টোটালি চেঞ্জড টু জেড ভ্যালু, জেড ইজ গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 0.25। এখন এই যে জেড ভ্যালু আসলো, জেড ভ্যারিজ ফ্রম 0 to 0.25, আমি দুটোই পজিটিভ ধরে নিতে পারি। 0 যদি এক পাশে থাকে তাহলে আমি সরাসরি 0.25 টেবিল ভ্যালু বের করে দিতে পারি যদি 0 একটা থাকে, 0 থেকে 0.25, তার মানে হচ্ছে টেবিলটি 0.25, এইটার মান আমি টেবিল থেকে পাচ্ছি 0.0987। এখানে -2 - 2 এটা কোথা থেকে কিভাবে হবে? হ্যাঁ, এই যে 2 - 2 সেই জায়গাটা প্রবাবিলিটি 2 - 2 সেই এটা কোথা থেকে কিভাবে? এই জায়গাটাই বুঝতে কারো সমস্যা আছে কিনা? আমি আপনাদেরকে আজকে আরেকটা জেড টেবিল দেখাচ্ছি, দেখেন আপনারা আপনাদের বইয়েরটাই ফলো করবেন, কিন্তু ওই যে আমি কেন বলি যে অন্যান্য জায়গা থেকে জেড টেবিল নিলে একটু কনফিউজড হতে পারেন। যেমন দেখেন এইটা একটা টেবিল, আমি পরে কালেক্ট করে আপনাদের দেখানোর জন্যই রেখেছি। দেখেন এখানে কিন্তু জেড ভ্যালু যখন 0 তখন এর মান হচ্ছে 0.5, পরে দেখেন 0.5 এর নিচেই কোনো মান এখানে নেই, তার মানে এই যে 0 মানে তারা ধরেই নিয়েছে যে একদম মাইনাস ইনফিনিটি থেকে 0, একদম বাঁ পাশ থেকে এইটা, এই 0.5 তারা যোগ করে তারপরে অঙ্কটা দেখানোর ব্যবস্থা করেছে। জি স্যার, এরকম তা এইরকম কিছু টেবিল আছে, এগুলো আপনাদের ফলো করার দরকার নেই, আপনাদের বইতে যেটা আছে আপনারা সেইটাই ফলো করবেন। যে যেমন আপনাদের এই যে অঙ্কটা আমি একটু আগে বইতে দেখালাম, ওইটা কিন্তু বলা আছে 0 to 0.25, তার মানে আপনি শুরুই করবেন 0 থেকে যাবেন 0.25 এই দিকে এইটুকু, তার মানে যে বাঁ পাশের এইটুকু কিন্তু আপনার কাছে চাচ্ছে না, অর্থাৎ 0.5 যেটা বাঁ পাশে পুরাটা এইটা কিন্তু আপনার ওই অঙ্কে চাচ্ছে না। অতএব এই টেবিলটা ওখানে অঙ্ক এই টেবিল দেখেও করা যাবে, কিন্তু অনেকে কনফিউজড হইতে পারবেন, কোনো দরকার নেই, বুঝতে পারছেন? তা এখানে আমরা যদি পরের অঙ্কটাই যাই, দেখেন এখানে 5টা অঙ্ক আছে, 5টাই কিন্তু বেশ শিক্ষণীয় কিছু আছে আর কি। যে আমরা 5টা অঙ্কই যদি দেখি তাহলে এক নম্বর অঙ্কটা এটা একটু একবার ভেঙে ভেঙে দেখি করিয়ে দিলে বাকিগুলো মনে হয় বুঝতে সুবিধা হতো, এটা যদি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিতেন স্যার। এইটা একটু দেখেন, বি এক্স লেস দেন 6, তখন মিউ এর ভ্যালু দেওয়া আছে 10, সিগমার ভ্যালু আছে 5, তাহলে এখানে ওই একইভাবে এক্স এর ভ্যালু 6 থাকলে জেড এর ভ্যালু কত? 6 মাইনাস মিউ মানে 10 ডিভাইডেড বাই 5, তার মানে 6 মাইনাস 10 মাইনাস 4 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 0.8 মাইনাস 0.8 হবে। এখানে কি কোনো ফর্মুলা ইউজ আছে? হ্যাঁ, ফর্মুলা ওইটাই, x ইকুয়াল টু z ইকুয়াল টু x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এই যে দেখেন বি নাম্বারটা মাইনাস মিউ বাই সিগমা। সিগমা এই ফর্মুলা তো গতদিন বা আপনাদের বইতেও আছে, দেখেন আগের দিকে গতদিনও বহু আলোচনা হয়েছে এটা। আর এখানে তো দেয়াই আছে মিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো বের করতে হবে না যদি এরকম দেয়া থাকে। মিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো আপনাকে দিয়ে দিয়েছে, ওইটা নিয়েই কাজ করতে হবে। জি স্যার, জেড ভ্যালুর মান আছে বইয়ে স্যার। হ্যাঁ সেইটাই, এইগুলো একটু ভালো করে দেখেন, এটা কিন্তু গতদিন অনেকবার আলোচনা করা হয়েছে, যার ফলে এই যে আছে কি নাই এইসব প্রশ্ন কিন্তু এখন আমি শুনতে খুব একটা এখানে ফর্মুলা ইউজ করা হয়েছে বোঝা যায়নি, সোজা সুজি কথা তো
এখানে দেখেন একটু যে প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন 6, তা এক্স এর জায়গায় যদি আমি জেড বসাই তাহলে 6টা হয়ে যাবে 6 মাইনাস 10/5 অর্থাৎ x মাইনাস মিউ বাই সিগমা। এইটাকে আসে মাইনাস 8.8 মাইনাস 0.8। তা জেড যদি লেস দেন মাইনাস 0.5 হয় মাইনাস 0.8 হয়, আপনারা ছবিটার কথা একটু চিন্তা করেন যে x ইজ লেস দেন মাইনাস 0.8, তাহলে একদম বাঁ পাশে যে এরিয়াটা বোঝাই এই এরিয়াটা, এবং একদম ডান পাশে যদি আপনি z is greater than 0.8 এ যান, সেম এরিয়া কিন্তু দুটোই সমান সিমিলার এরিয়া। এটা কি বোঝা যায়? z is less than minus 0.8 আর z is greater than plus 0.8 দুটোই কিন্তু সমান, একই জিনিস স্যার, সিম্বলটা উল্টাই গেছে, মাইনাসটা ইয়ে হ্যাঁ করা। হ্যাঁ। তাহলে z is greater than 0.8 এর মানটা আমি কিভাবে বের করব? জেড ভ্যালুর যে ইয়েটা আছে আমাদের ওখান থেকে নিয়ে আসা যাবে। ছবিটার দিকে চিন্তা করেন একটু যে আমার পুরাটা হচ্ছে 0.5, তা থেকে 0 to 0.8 টা বাদ দিলে ডান পাশে গ্রেটার দ্যান 0.8 এর এরিয়াটা বেরিয়ে যাবে। এই জন্যই এখানে ফর্মুলাটা হচ্ছে 0.5 মাইনাস টেবিল এন্ট্রি 0.8। ঠিক আছে? আমার মনে হয় সমস্যা থাকার কথা না। এবার আমরা পরেরটাই যাই, সি নাম্বারে যাই। আমরা বইতে আর একটু দেখি যে বই আর এক্সট্রা কিছু বলা আছে কিনা, মনে হয় না, তার না আর কিছু বলা নেই। তাহলে নাম্বার যেটা আছে একটু দেখেন, এখানে ওই প্রথম অঙ্কটা দেখেন, প্রথম অঙ্কটার কাছাকাছি, তবে এখানে শুধু 3 এর জায়গায় 6 আছে আর মিউ এবং মিউ এর ভ্যালুটাও চেঞ্জ করে 3 করা আছে। তাহলে এইটার ভ্যালু বের করব ঠিক একই ভাবে। আপনি 3 নম্বরে চলে যান, দেখেন কিভাবে এটা করা আছে যে এজ তো ভ্যারিজ ফ্রম 2 to 6। তাহলে x এর মান যদি 2 হয় তাহলে z এর মান হবে 2 minus 3 divided by 4, আর x এর মান আবার যখন 6 হবে তখন হবে 6 minus 3 divided by 4। x এর জায়গায় z বসে যাবে, যেহেতু আমি ফর্মুলা অ্যাপ্লাই করছি x is converted to z। তাহলে এটা সিম্পলিফাই করলে z ভ্যারিজ ফ্রম মাইনাস 0.25 টু 0.75। যেহেতু z মাইনাস থেকে প্লাস পর্যন্ত ভ্যারি করে, অতএব টেবিল এন্ট্রি দুটো যোগ হবে, টেবিল এন্ট্রি অফ 0.25 প্লাস টেবিল এন্ট্রি অফ 0.75। টেবিলের মান বের করে যোগ করে দিলে হবে 0.3721। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি বুঝতে কারো সমস্যা নেই। তারপরে ডি নাম্বারে যান। আর এটা পেজ কত নাম্বার একটু বলবেন? হ্যাঁ, ম্যাথগুলা কত নাম্বার পেজ আজকে যেটা করাচ্ছেন? ম্যাথগুলো আমার বইয়ের এই যে এইটা আপনাদের মনে হয় 8 নাম্বার চ্যাপ্টার, দেখেন তো 8 392 পেজ। হ্যাঁ, এই তো ঠিক আছে, 392 সীমা। আমার এখানে 367, আপনাদের পেজ নাম্বার আমারটার সাথে মিলবে না। না স্যার, আমার এটা হচ্ছে 392। 670 ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আপনি এবার ডি নাম্বারটা একটু দেখেন। আর কতদিন, আমি তো কয়েকদিন ধরে এই প্রবাবিলিটি নিচ্ছি, এতদিন আপনাদের বইয়ের কোন জায়গায় কোন প্রবাবিলিটি চ্যাপ্টার কি কি চ্যাপ্টার এগুলো কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা অনেকটা। 5 দিন যদি এমনি এমনি পৃষ্ঠাগুলো উল্টান তাহলেও তো আপনাদের জানার কথা যে কোন জায়গায় কোনটা আছে। তার মানে বইয়ের সাথে সম্পর্ক কম রাখছেন কিনা বুঝতে পারছি না, একটু সিরিয়াস হয়ে যান। ডি নাম্বারটা দেখেন, প্রবাবিলিটি x ভ্যারিজ ফ্রম 2 to 6, একদম উপরেরটার মতোই, শুধুমাত্র ডিফারেন্সটা কোথায়, এখানে শুধু মিউ এর মানটা আলাদা করে দিয়েছে, আর সব ওই সি এর মতোই।
দেখেন 1 এ সি ডি প্রায় একরকম, সামান্য একটু একটু চেঞ্জ করে দিয়েছে, তাতেই দেখেন যে রেজাল্ট কিভাবে চেঞ্জ হচ্ছে। তার ডি নাম্বারটা x ভ্যারিজ 2 to 6 ওই আগেরটার মতোই, তবে এখানে যেহেতু মিউ এর মান 1, এই জন্য পজিটিভ নেগেটিভে বেশ কিছু চেঞ্জ এসে গেছে। এই যে এইটা এখানে দেখেন, তাহলে জেড আসলো, এর আগের অঙ্কটা ছিল জেড ভ্যারিজ ফ্রম -0.25 to 0.75, এখন আসলো +0.25 to +1.25। যেহেতু এটা প্লাস টু প্লাস, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। টেবিল এন্ট্রি 1.25 মাইনাস টেবিল এন্ট্রি 0.25। আপনাদের এই কথাগুলো আশা করি খেয়াল আছে, গতদিন আমি বলেছিলাম যে জেড যদি মাইনাস থেকে প্লাসে বা প্লাস থেকে মাইনাসে ভ্যারি করে, তাহলে টেবিল এন্ট্রি দুটোই যোগ হবে। আর যদি দুটোই একই হয়, সিমিলার হয়, মাইনাস থেকে মাইনাস বা প্লাস থেকে প্লাস, তাহলে টেবিল এন্ট্রি বড়টা থেকে টেবিল এন্ট্রি ছোটটা বিয়োগ হবে। তাই এখানে যেহেতু প্লাস টু প্লাস, অতএব টেবিল এন্ট্রি বড়টা হচ্ছে টেবিল এন্ট্রি 1.25 আর ছোটটা হচ্ছে টেবিল এন্ট্রি 0.25। এটা মাইনাস হবে, মাইনাস হয়ে আমি টেবিল থেকে মানটা বের করে বসিয়ে দিলাম, এসে গেল 0.2957। এই যে 0.2957 এটা কিন্তু প্রবাবিলিটির মান, অর্থাৎ এইটাকে আমি পার্সেন্টেজেও বলতে পারি, 29.57%, এভাবেও বলতে পারি। বুঝতে সমস্যা নেই। এরপরে লাস্ট অঙ্কটা দেখেন, প্রবাবিলিটি এইটাও সেম, শুধুমাত্র এখানে মিউ এবং সিগমার মানটা চেঞ্জ করে দেওয়া হলো। এখানে এই অঙ্কটা দেওয়ার পিছনে কারণ আছে, যে যাতে দেখেন সামান্য চেঞ্জের কারণে কোন ধরনের অ্যানসারে ইফেক্ট পড়ে সেইটা। এখানে তো দেখেন যে আমার জেড ভ্যালুটা এক্স ভ্যালু যেটা দেওয়া আছে সেখান থেকে কিভাবে বের করলাম। বুঝতে সমস্যা নেই আশা করি। তবে এখানে জেড এর ভ্যালু যেভাবে চেঞ্জ হয়েছে, জেড ভ্যালু ভ্যারিজ ফ্রম -1.2 থেকে -0.4। এর ইকুয়ালিটি দেখেন, এখানে মাইনাস টু মাইনাস, এই যে আগে যে কথাটা বললাম, যে যদি মাইনাস টু মাইনাস বা প্লাস টু প্লাস চেঞ্জ হয় জেড এর ভ্যালু, তাহলে টেবিল এন্ট্রির ডিফারেন্সটা আসবে। সেটা কি লিখতে পারি, এই যে এখানে দেখেন টেবিল এন্ট্রি 1.2 মাইনাস টেবিল এন্ট্রি 0.4। যেহেতু এই যে এখানে আরেকটা বিষয় খেয়াল করার আছে, এই দুটো অংশ, শেষের দুটো অংশ একটু খেয়াল করেন। জেড ভ্যারিজ ফ্রম -1.2 থেকে -0.4, এইটা থেকে এইটাই আসলাম কিভাবে? এটা কিছুই না, মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম, জাস্ট চিহ্নগুলো উল্টে গেল। আগে ছিল জেড ইজ লেস দ্যান -0.4, মাইনাস দিয়ে গুণ করার কারণে এখন হয়ে গেল জেড ইজ গ্রেটার দ্যান 0.4। আর আগে ছিল জেড ইজ গ্রেটার দ্যান -1.2, এখন হয়ে গেল জেড ইজ লেস দ্যান 1.2। জাস্ট এইটা শো করানোর জন্য ওই দুটোর স্থানটা চেঞ্জ হয়ে গেল। দেখেন বোঝা যায় কিনা এখানে, এই জিনিসটাই কিন্তু এখানকার খেয়াল করার বিষয়। স্যার মাইনাস দিলাম কেন? হ্যাঁ, মাইনাস দেওয়ার কারণটা বুঝলাম না, আরেকবার যদি বলতেন। মাইনাস কিভাবে আসছে, কোনটা মানে মাইনাস দিয়ে কেন গুণ করলাম? গুণ করলাম কারণ আপনার টেবিলে তো মাইনাস ভ্যালু নাই, আচ্ছা স্যার, সেই জন্য প্লাস করে নিলাম। আপনি যদি মাইনাস না করে সরাসরি এইটাকেই প্লাস ধরে করেন তাতেও সমস্যা নেই, কিন্তু নিজের কন্ট্রোলটা করতে পারবেন কিনা সেটা একটা বিষয়। ওকে স্যার। তাহলে আমাদের এইটা আমরা দেখলাম যে এইটা বইতে আছে, এই যে করে দেওয়া আছে, এটা একটু দেখেন। এরপরে আমরা যদি যাই, এখানে বলছে আপনাদের বইতে এইটা আছে -1.2 তো -0.4 এর চেয়ে বড়, সেজন্য আমরা ই করলাম না এটা। -1.2 -0.4 থেকে বড় না, -0.4 থেকে ছোট। -5 আর -4 বড় কোনটা? -4 -4 বড়, -5 ছোট। আর 4 আর 5 এর ভিতর প্লাস যদি হয়, দুটোই পজিটিভ হয়, তাহলে 4 ছোট 5 বড়।
স্যার 1.2 চেয়ে 1.2 মাইনাস যদি থাকে তাহলে এটা -0.4 এর চেয়ে ছোট। স্যার সেজন্যই স্লাইডে আমরা মাইনাস দিয়ে যখন গুণ করলাম এটা উল্টে গেল, স্থান পরিবর্তন করলো আর চিহ্নগুলো উল্টে গেল। এখন যেই পজিটিভ করলাম তখন কিন্তু আমি বলবো যে 1.2 ইজ গ্রেটার দ্যান 0.4। 1.2 কিন্তু এখন পজিটিভ, যেহেতু 1.2 -4 এর চেয়ে বড়। স্যার এটা চিহ্ন চেঞ্জ করার জন্য কি আমরা মাইনাস দিয়ে গুণ করা হয়েছে? হ্যাঁ, মাইনাস দিয়ে গুণ করা হয়েছে, এটা দেখানো হয় নাই, বলা হয় না, এটা আমি বললাম, এইটাই জানবেন এবং এইভাবে দেখিয়ে দিলেই হবে। ঠিক আছে? জি স্যার। স্যার, দুইটাই যদি এরকম মাইনাস হয় তখন আমরা চিহ্নটা হ্যাঁ, চেঞ্জ দুইটাই মাইনাস হলে ওই কাজটা করে নিতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আপনাদের বইতে আর একটা অঙ্ক দেখছি, এটা কি আছে? এইটা আছে নাকি আপনাদের বইতে? জি স্যার আছে। এটা এটা ফিনান্স ডিপার্টমেন্ট অফ এ ফার্মাসিউটিক্যালস কোম্পানি। আচ্ছা, এইটা মনে হয় আমার এইটাই। হ্যাঁ, এইটা দেখেন তো অঙ্কটা কি অঙ্ক? এটা আচ্ছা, কেউ বলতে পারেন এটা কত নাম্বার অঙ্ক? এটা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 15। 15। জি। বই আছে না? বই খোলেন, বই খোলেন। এই যে দেখেন কোথায় আছে। এই যে আমি তো সিরিয়ালি যাচ্ছি, ঠিক যেটা দেখলাম এর আগে তারপরেই। এখানে কোশ্চেন নাই, শুধু অ্যানসার দেয়। অঙ্কটা কি বলছে একটু পড়েন, পড়ে এর অর্থটা বোঝার চেষ্টা করেন। The finance department of a pharmaceuticals company is concerned that the aging machinery on its production line is causing losses by putting too much on average of a certain product into its containers. এগুলো পড়ার সময় মনে হবে যেন যে কি সব ভয়ঙ্কর কথাবার্তা এখানে লিখেছে, আসলে কিন্তু কিছুই না। একটু খেয়াল করেন, একবার না হইলে 3 বার পড়েন, 4 বার পড়েন, দেখবেন যে অঙ্ক সহজ মনে হচ্ছে। এখানে একটা ওই ওষুধ কোম্পানির ফিনান্স ডিপার্টমেন্ট একটু উদ্বিগ্ন আছে যে তাদের এই যে মেশিনের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে তাদের এই যে একটা লস হচ্ছে, ওই লসটা কেন হচ্ছে? ওই তাদের প্রোডাক্ট বা ওষুধগুলা যে কন্টেইনারে রাখে, ওই কন্টেইনারে রাখার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, যে লসেস বাই পুটিং টু মাচ অন এভারেজ অফ এ সার্টেইন প্রোডাক্ট। যে প্রত্যেকটা প্রোডাক্টের হয়তো এতটা করে একটা কন্টেইনারে রাখতে গিয়ে এখানে সমস্যা হচ্ছে, যে হয়তো দেখা যাচ্ছে যে ওই কন্টেইনারে হচ্ছে শুনতে পাচ্ছি না স্যার, শুনতে পাইনি, আরেকবার বলুন। একটা ফার্মাসিউটিক্যাল মানে ওষুধ কোম্পানির ফিনান্স ডিপার্টমেন্ট একটু উদ্বিগ্ন আছে যে পুরানা মেশিনারির কারণে প্রোডাক্টের যে সমস্যা বা ডিফেক্ট আসছে বা এভারেজ সাইজ যেটা আসছে সেইটা ওই প্রোডাক্টের জন্য নির্ধারিত কন্টেইনারে রাখার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। তখন তারা এ চেক on the line shows that the mean amount being put into a container is 499.5 ml. তার মানে প্রত্যেকটা প্রোডাক্টের যে গড়ে 499 এত মিলিলিটার, 499.5 ml with a standard deviation of 0.8 ml। এখান থেকে এই পর্যন্ত পড়ে কিন্তু আসলে যে জিনিসটা আমার দরকার সেটা হচ্ছে, দেখেন এখানে হচ্ছে কি মিন অ্যামাউন্ট বিং পুট, মিন মানে মিউ। জি স্যার, মিন আর সিগমার মান দেওয়া আছে। হ্যাঁ, মিউ আর সিগমার মান দেওয়া আছে, আমার ওই দুটোই দরকার। আর যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো কি কঠিন হলো না সহজ হলো এটা নিয়ে এত বেশি হ্যাঁ। এখন তাহলে আমার মিউ দেওয়া আছে 499.5, সিগমা দেওয়া আছে 0.8। এরপরে দেখেন কি বলছে,
অ্যাডপ্টিং এ নরমাল ডিস্ট্রিবিউশন, তার মানে এই যে অ্যাডপ্টিং এ নরমাল ডিস্ট্রিবিউশন যখন বললো তখন আপনি ধরে নিতে পারেন যে এটা জেড স্কোয়ারের অঙ্ক। What percentage of containers will contain more than the notional contents of 500 ml? আসলে আমার এই যে 499.5 হচ্ছে এভারেজ সাইজ, বলছে যে এই যে 500 ml এর যদি আমার প্রোডাক্ট সাইজ হয় তাহলে এই কন্টেইনার কত পার্সেন্ট কন্টেইনার এই 500 ml কে কন্টেইন করবে। এইটা বেশি হবে স্যার। পার্সেন্টেজ মানেই হচ্ছে যে এখানে একটা প্রবাবিলিটি চাচ্ছে, আপনার কাছে চাচ্ছে যে দেখেন হোয়াট পার্সেন্টেজ অফ কন্টেইনার্স উইল কন্টেইন মোর দ্যান মানে গ্রেটার দ্যান দি নোশনাল কন্টেন্টস অফ 500 ml। এই 500 টাই হলো এক্স এর মান, তার মানে প্রবাবিলিটি অফ এক্স ইজ মোর দ্যান মানে গ্রেটার দ্যান 500। আপনার কাছে চাচ্ছে পি উইদিন ব্র্যাকেট এক্স ইজ গ্রেটার দ্যান 500। বুঝতে পারছেন এই নাম্বারটা? স্যার 500 মানে আমরা কি বলছিলাম স্যার? এটা এক্স এর মান, এক্স এর ভ্যালু। এক্স এর মান। হ্যাঁ, এবং মোর দ্যান দি নোশনাল কন্টেন্টস অফ 500 ml, তার মানে যে 500 ml এর চেয়ে বেশি, অর্থাৎ এক্স ইজ গ্রেটার দ্যান 500। তা সেইটাই এখানে বলছে এই নাম্বারে সলিউশনটাই দেখেন। ইনিশিয়ালি উই আর ওয়ার্কিং উইথ এ নরমাল ডিস্ট্রিবিউশন, যেহেতু আমাকে বলে দিয়েছে উপরে হ্যাভিং মিউ ইকুয়াল টু 499.5 এন্ড সিগমা ইকুয়াল টু 0.8, we want probability of x where x is greater than 500, এইটা চাচ্ছে। তা x এর মান যদি 500 হয় তাহলে z এর মান কত হবে ওইটা কিভাবে বের করব? z এর মান আমাদের ফর্মুলা জানা আছে x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, তার মানে 500 মাইনাস 499.5 ডিভাইডেড বাই বাই 0.8, তাহলে উপরে যাচ্ছে 0.5, নিচে যাচ্ছে 0.8, 5/8, 5/8 মানে যে এইটা 0.63। এটা মিউ, হ্যাঁ ঠিকই আছে 0.63, কিন্তু এখানে লেস দ্যান সাইনটা হলো কেন? এখানে লেস স্যার দ্যান কোর্সে কিন্তু স্যার বেশিটাই এই যে 0.6 মাইনাস স্যার পরে সলিউশন ঠিক আছে স্যার, এটা টাইপিং মিস্টেক। আচ্ছা আমরা একটু ওখান থেকে দেখে আসি তো কি ঘটনা। এই যে x is less than x is greater than 500 আর এটা 499.5, সেটা তো তাহলে এইটা লেস দ্যান হবে কেন? এই যে টাইপিং মিস্টেক করছে স্যার মনে হয় নাকি? হ্যাঁ এখানে দেখেন আমার তো মনে হয় x is less than, এখানে ঠিক আছে কিনা একটু নিজেরা বুদ্ধি খাটান তো, বইতে যাই থাক। সেটা ভুল স্যার, এটা এখানে এখানে আমার ফর্মুলা হচ্ছে 500 মাইনাস 499.5 ডিভাইডেড বাই 0.8। তা 500 থেকে 499.5 বাদ দিলে তো প্লাস 0.5 থাকে, তাই না? প্লাস 0.5 ডিভাইডেড বাই 0.8, 0.63, তাহলে এখানে গ্রেটার দ্যান হওয়ার কথা। তাহলে আচ্ছা আমি যদি এখানে গ্রেটার দ্যানই ধরি তাহলে কি হচ্ছে দেখেন। স্যার আমার বই গ্রেটার দেনই দেওয়া আছে, আপনার বই লেস দেন দেওয়া। তাই? জি স্যার। এই তো এই যে দেখেন আরেকটা জিনিস তাহলে আপনাদের কাছে পেয়ে গেলাম, এটা এই যে গ্রেটার দ্যান, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে z is greater than 0.63। এবার একটু ওই ছবি দেখার আগে বইতে একটু নিজে চিন্তা করেন z is greater than 0.63 কোন এরিয়াটা বোঝায়? আপনি বই না তাকায় একটু কল্পনা করেন নিজের মাথার ভিতরেই যে আমার z is greater than 0.63, তার মানে 0 থেকে ডান দিকে 0.63 তার ডাইনে, তাই না? 0.5 এর কাছে। হ্যাঁ যেহেতু তার ডাইনে তাহলে আমাকে 0.5 থেকে বাদ দিয়ে অঙ্কটা করতে হবে। 0.5 থেকে z এর মান 0.63 এর মানটা বাদ দিলে পরে ডাইনেরটা পাওয়া যাবে। এই যে দেখেন 0.5 মাইনাস z ইকুয়াল টু 0.63 এর মান হচ্ছে যে এইটা আপনাদের টেবিল থেকে দেখেন এটাই আছে, এটা বাদ দিলে 0.2643, এইটাই হচ্ছে আমার অ্যানসার। কিন্তু যেহেতু আমার কাছে চাচ্ছে হোয়াট পার্সেন্টেজ
তাহলে আপনি এটাকে লিখে দেবেন এত ইকুয়াল টু 26.43%। ঠিক আছে, লিখে এই যে এই লাইনটাই লিখে দেবেন হোয়াট পার্সেন্টেজ অফ কন্টেইনার্স, আপনি লিখবেন 26.43% অফ কন্টেইনার্স উইল কন্টেইন মোর দ্যান দি ন্যাশনাল কন্টেন্টস অফ 500 ml, জিজ্ঞাসা চিহ্ন তাড়িয়ে দিয়ে ওখানে একটা ফুল স্টপ দিয়ে দেবেন। বুঝা গেল? জি স্যার। কত সোজা নাকি? স্যার এই যে আমাদের বইয়ে তো স্যার একটু ভিন্ন আছে, প্রবাবিলিটি অফ জ্যাক স্মলার দেন 0.63। কথাটা ক্লিয়ার আসছে না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমাদের বইয়ে যে সলিউশনটা দেওয়া আছে সেটাতে আছে স্ট্যান্ডার্ডাইজিং দ্য উই গেট প্রবাবিলিটি অফ জ্যাক স্মলার দেন 0.63, আর আপনার এখানে যেটা বলছেন সেটা তো জ্যাক গ্রেটার দেন 500 ml 500। আচ্ছা এটা যাই থাক, আপনি নিজের সেন্স অ্যাপ্লাই করেন, এটা সেন্স অ্যাপ্লাই করেন যে এটা গ্রেটার দ্যানই থাক লেস দ্যানই থাক সমান চিহ্ন থাক ওইটা কিচ্ছু আসে যায় না। আপনাকে যেটা আমি বোঝালাম এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনি অঙ্কটা করে ফেলবেন। ঠিক আছে, এবার বি নাম্বারে যান। There are two courses of remedial actions available. এই অঙ্কটা মনে হয় আসছে কোনো একবার। One would reduce the mean amount inserted. এখন দেখেন আপনার এখানে যেহেতু মিন বা এভারেজ ভ্যালু একটা দেওয়া আছে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, এই দুটোকে কন্ট্রোল করে আপনি আপনার ওই যে পার্সেন্টেজ কমানো বাড়ানো করতে পারেন। তা এখানে বলছে বি নাম্বারে যে ওই যে টু রিমেডিয়াল মেজার্স আছে, একটা হচ্ছে মিনকে কমাই দেওয়া, রিডিউস দ্য মিন অ্যামাউন্ট, ওই যে 499.5, লিভিং দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনঅল্টার্ড বা আনচেঞ্জড। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.8 রাখলাম, কিন্তু মিনটাকে 499.5 আছে, এইটাকে আমি চেঞ্জ করলাম। এই হলো একটা মেজার। আর একটা হতে পারে যে আমি মিনটাকে ঠিক রাখলাম 499.5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে চেঞ্জ করলাম, এই যে মিন আনঅল্টার্ড রিডিউস দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এইটা যদি হয় তাহলে বলছে যে ইফ দ্য ম্যানেজার উইশেস টু রিডিউস দ্য পার্সেন্টেজ অফ কন্টেইনার্স কন্টেইনিং ওভার 500 ml টু 10% যদি সে কমাইতে চায়, হাউ কুড দিস বি অ্যাচিভড বাই রিডিউসিং? এক নাম্বার হচ্ছে মিন, দুই নাম্বার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে দুটো পার্ট আছে অঙ্কের। এক নম্বর হচ্ছে যে মিনটাকে কমাবেন কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম রাখবেন, আর দুই নম্বরে বলছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে কমাবেন মিনটাকে সেম রাখবেন। এই অঙ্কটা আপনারা একটু পড়েন, আমি জাস্ট কয়েক সেকেন্ড আপনাদেরকে টাইম দিচ্ছি, একটু পড়েন, বই থেকেই পড়েন অথবা $500 10% কত? 50 না? দিদার ভাই আছেন? এই যে বিশেষ করে বি নাম্বারে যেটা আছে এই অংশটা পড়ে একটু বোঝার চেষ্টা করেন যে এখানে কি বলতে চাচ্ছে। স্যার এখানে বলছে আমরা যদি মিন কমাই তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক থাকবে, আবার যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কমাই তাহলে আমাদের মিনকে ঠিক রাখতে হবে। কেন করতে হবে? আমি চাচ্ছি যে ওই যে এই ml এর চেয়ে যে বেশি এভারেজ হয়ে যাচ্ছে প্রথম অঙ্কটাই, এইটাকে আমি 10% থেকে কমায় আনতে চাচ্ছি। ওই বেশি হয়ে যাচ্ছে ওইটাকে কিভাবে 10% কমায় আনতে
পারি একটা উপায়, এটা একটু দেখেন। এটার পরে আমি তারপরে ওই যে বইতেও আপনারা একটু দেখেন যে বইতেই ব্যাখ্যাটা কিন্তু টেস্ট আন্ডারস্ট্যান্ডিং তো এর সলিউশনটা আছে শেষের দিকে মনে হয় বইয়ে। এটা একটু দেখেন কিভাবে এটা follow করবেন। আমরা একটু দেখি তাহলে যে কিভাবে করলো। আমাদের এটা তো পড়া হলো, মোটামুটি আমাদের এখন ব্রেনে চলে আসছে যে আসলে আমরা কি চাচ্ছি। প্রথমটা হলো যে আমার উদ্দেশ্য 500 ml থেকে 10% কমাইতে হবে। এখন 500 ml এর 10% মানে হচ্ছে 50 550 রাখতে হবে। 50 কমাইতে হবে। 50 কমাতে মানে এটা 4.5 করতে হবে। কিভাবে? প্রথমে হলো কমাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম রাখবো, পরে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেম কমাবো, মিনটা। এখন দেখেন এখানে সেইটা কিভাবে এটা করছে, এটা বইয়ের দিকে নেওয়া। এই বি নাম্বারে দেখেন এখানে একটু আলোচনা আছে, দিস প্রবলেম ডিফারেন্ট ফ্রম দ্য আর্লিয়ার ওয়ান। আপনারা আগে যে অঙ্কগুলো করছেন সেটা থেকে এটার একটু ডিফারেন্স আছে। আসলে আগের অঙ্কগুলো ছিল কি যে আপনারা এক্স থেকে জেড ভ্যালু বের করে সেই জেড ভ্যালু গুলো টেবিল থেকে খুঁজে বের করেছেন, এইটাই ছিল। উল্টাটা মনে করেন জেড এর ভ্যালু টেবিলের ভ্যালুটা দেওয়া আছে, করেসপন্ডিং জেড কত সেইটা বের করতে হবে। করসপন্ডিং টেবিল বলতে স্যার এটা কি বলতেছেন আপনি? করেসপন্ডিং জেড ভ্যালু। জি স্যার। টেবিল থেকে টেবিলের ভ্যালু মনে করেন যে এখান থেকে আমি কিভাবে টেবিলের ভ্যালু কত সেটা আমি দেখছি, দেখার পরে জেড এর ভ্যালুটা আমরা রাখতে। প্রবলেম এটা উই নাও নো দা প্রবাবিলিটি। আমরা এখন হচ্ছে যে এর আগে আমরা প্রবাবিলিটি বের করি, এখন প্রবাবিলিটি দেওয়া আছে 10%। আর কথা ক্লিয়ার শোনা যায় না, কেটে কেটে আসতেছে। আপনারা একটু ওই যে ডিস্টারবেন্স সাউন্ডটা সবাইকে একটু মিউট করতে বলেন স্যার, সবাইকে মিউট করে দিলে। এইটা একটু দেখেন যে এখানে প্রবাবিলিটি দেওয়া আছে 10% or 0.1। এই যে এই কথাটা যে ওয়ার্ক ব্যাকওয়ার্ড মানে আমরা এর আগে দেখেছি যে জেড ভ্যালু মানে এক্স থেকে জেড এর মান বের করে সেইটা টেবিল এন্ট্রি বের করেছি, ওইটাই প্রবাবিলিটি। এখন প্রবাবিলিটি দেওয়া আছে ব্যাকে যেতে হবে, প্রবাবিলিটি দেওয়া আছে ওইটা থেকে জেড ভ্যালুতে যায় এক্স এর মান কত এইটা বের করতে হবে। টু ফাইন্ড দ্য নিউ ভ্যালু ফর মিউ এন্ড সিগমা। এখন এক্স এর ভ্যালু যেহেতু দেওয়া আছে মিউ অথবা সিগমার মানটা বের করতে হবে। To find the unknown z value marked, we must look through the body of the table to find the z value corresponding to an area of 0.4. The nearest to this 1 point, আচ্ছা এইটা আমরা পরে যাই, 0.4টা আমি কোথায় পেলাম? 10% যেটা 0.1 আমরা একটু এসে যাই, আমরা একটু যে টেবিলটাই যাই, আপনাদের টেবিলটা একটু বের করেন। 0.4টা আমরা কোথায় পেলাম? হ্যাঁ আমি বলছি, এইটা আচ্ছা এইটা টেবিলে দেখেন তো যে প্রবাবিলিটি অফ 10%, পি এর ভ্যালু হচ্ছে 0.1। তাহলে 0.1 এইটা টেবিলে কোথায় আছে? স্যার 0.1টা কি ওই যে 10% যে ওইটা ওই 10% ওইটার করেসপন্ডিংটা দেখেন তো কোন জায়গায় আছে এটা, যে জেড ভ্যালু যদি পয়েন্ট টু অ্যান এরিয়া অফ 0.4, দ্য নিয়ারেস্ট টু দিস ইজ, এই যে দাঁড়ান আমি একটু এটা দেখে নিই, আমি
নিজে একটু রিকল করে তারপরে আপনাদেরকে বলছি। উই নিড টু ওয়ার্ক ব্যাক টু ফাইন্ড দ্য মিউ এন্ড সিগমা। এখানে পি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10%, পি এর ভ্যালু 10%, মানে এই 10%ই হচ্ছে আপনার টেবিল ভ্যালু। এখন টেবিল ভ্যালু 0.1, এইটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে। 0.398, 0.1. We must look through the body of the table. দেখেন, we must look through the body of the table to find the z value corresponding to an area of 0.4. 0.4 means 0.4 plus 0.5, 0.9. স্যার করসপন্ডিং টেবিল কি আলাদা টেবিল হবে নাকি আমাদের যে জেড ভ্যালু টেবিল আছে সেখান থেকে পাবো আমরা? এখানে আপনার 0.4 যেটা, এর সাথে 0.5 ওই যে টেবিলের যদি আরো 0.5 অর্ধেকটা যদি যোগ দেন তাহলে কত হয়? 0.9 হয় না? আপনাদের যে টেবিল আছে ওইটাই দেখেন তো 0.3। স্যার এটা কি এমন যে আমাদের প্রবাবিলিটি 0.1 আছে? নাম্বারে চলে যান, 0.3997, এইটা আছে 1.28, 0.3997 একটা ফিগার আছে না? স্যার আমরা যদি চিত্রে 0.5 থেকে প্রবাবিলিটি 0.1 বাদ দেই তাহলে তো স্যার 0.4 থাকে। এটা কি সেই 0.4? হ্যাঁ 0.5 থেকে 0.1 বাদ দিলে যে 0.4 সেটা হচ্ছে এইটা বেল শেপের যে স্যার এইটা। এখন 0.1 আপনাদেরকে বলা আছে যে 10%। আমি আবার একটু ব্যাকে যাই, এই জায়গায় এখানে বলা আছে যে if the manager wishes to reduce the percentage of containers containing over 500 ml, দেখেন over 500 ml, তার মানে greater than x is greater than 500 ml যেটা দেওয়া আছে সেইটাকে যদি 10% রিডিউস করে, 10% রিডিউস মানেটা কি? মনে করেন যে এই যে 500 ml এর করেসপন্ডিং জেড ভ্যালু ছিল 0.63, এখন যদি এটাকে কমাই তাহলে কি আরো বাঁ দিকে জিরোর দিকে সরে আসবে না? স্যার বাঁ দিকে সরে আসবে। তার মানে আমার এই যে 0.5 যে এরিয়াটা ছিল ওই 0.5 এরিয়াটা এখন কিন্তু 10% রিডিউস মানে আরো 0.1% কমাতে হবে। মাইনাস 0.1 ইকুয়াল টু 0.4। জি স্যার ঠিক আছে। এই 0.4টাকে আপনাদের টেবিল থেকে খুঁজে বের করতে হবে 0.4 কোথায় আছে। দেখেন এক্সাক্ট 0.4 পাবেন না, তবে সবচেয়ে নিকটবর্তী হচ্ছে 0.3997, এইটা পেলেন কিনা? স্যার 1.28 সোজা নিচের দিকে আর 1.2 সোজা ডান দিকে, ঠিক আছে? 1.2 রো 0.08 কলাম, তাহলে 1.2 প্লাস 0.08 1.28। এই 1.28 জেড ভ্যালুতেই আপনি 0.4টা পাচ্ছেন। এইটা ক্লিয়ার কিনা দেখেন। আপনার কি টেবিল আছে? জি স্যার টেবিল আছে, সামনে আছে স্যার। জি স্যার সামনে আছে। তাহলে ওই জি স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ 1.2 সোজা ডান দিকে চলে যান, একদম শেষ কলামের আগের কলাম। 0.3997। হ্যাঁ 0.3997, এইটাকেই আমি বলছি 0.4। জি স্যার। এর পরেরটাও আপনি বলতে পারতেন যে এর পরেরটাও তো 0.4015, ওইটাও তো আমি 0.4 ধরতে পারি, কিন্তু 0.4015 ওই যে বাড়তি আছে 0.0015 আর এখানে হচ্ছে 0.3997, এইটা 0.4 থেকে আরো নিকটবর্তী। আপনি ডিফারেন্সটা বের করে দেখতে পারেন। 0003 সেই জন্য আপনি এটা নিবেন হচ্ছে 0.3997, অর্থাৎ এখানে জেড এর ভ্যালুটা হচ্ছে 1.28। ক্লিয়ার? জি স্যার। তাহলে 1.28 আপনি জেড এর ভ্যালু পেয়ে গেলেন। এখানে বলছে যে আপনাকে নতুন মিন অর্থাৎ মিউ এর ভ্যালুটা বের করতে হবে। তার মানে মিউ হচ্ছে আননোন, সিগমার মান যেটা আছে ওইটাই রাখতে হবে, ওইটা 0.8 আছে ওইটা চেঞ্জ করবেন না, আর এক্স এর মান আছে 500। এই যে দেখেন এই যে আমার ফর্মুলা যেটা জেড এর ভ্যালু পেলেন 1.28, এক্স এর মান 500, মিউ এর মান নতুন আপনাকে বের করতে হবে, সিগমার মান 0.8। যখন আমি এখানে বসিয়ে দিলাম 1.28 ইত্যাদি, তখন
হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমি মিউ এর মান পেয়ে গেলাম 499। ঠিক আছে, জি স্যার। 499 এইটাই অ্যান্সার। তাহলে আপনার ওখানে চাচ্ছে কি সেই অনুযায়ী এই কথাটা সাজিয়ে লিখে দেবেন। রিডিউসিং দ্য মিন ইনপুট, দেখেন আগে আমাকে দেওয়া ছিল মিনটা ছিল 499.5, এখন আমি নতুন মিউ পেলাম 499.0, অর্থাৎ মিনটাকে আমি 0.5 কমিয়ে দিলাম। তাহলে রিডিউসিং দ্য মিন ইনপুট টু 499 ml would reduce the percentage of containers with over 500 ml to 10%. which is যেটা আমাকে বলছে যে এখানে if the manager wishes to reduce the percentage of containers containing over 500 ml to 10%, how could this be achieved? By reducing the mean. So by reducing the mean to 499.0, the manager can reduce এই কথাটা লিখে দেবেন, can reduce the percentage of containers containing over 500 ml to 10%. ব্যাস শেষ। ঠিক আছে, ওকে স্যার। এখন পরেরটা দেখেন, ওখানে বলছে যে না মিনটা চেঞ্জ করতে পারবেন না, এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেঞ্জ করবেন। মানে এই যে মিন আমি যেটা উপরেরটাই বের করলাম, এইটা আমার ওই 499.5ই থাকবে। এই 0.8টা এখানে আমি চেঞ্জ করতে চাচ্ছি বা রিডিউস করতে চাচ্ছি। ঠিক একই ভাবে যান ওই অঙ্কটাই, এই যে জেড এর মান যে 1.28 বের করলাম, জাস্ট আমি মিউটাকে 499.5 লিখলাম, এখানে চেঞ্জ করলাম না, এখানে সিগমাই রাখলাম, এই যে এইটা। তাহলে সিগমার মান বেরোলো 0.39, আগে ছিল 0.80 বা 8, এখন এইটা হয়ে গেল 0.39। ঠিক একই ভাবে বলেন দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনপুট মাস্ট বি রিডিউসড টু 0.39 ml to achieve the reduction to 10% of containers with containers 5 ml. জাস্ট এইটাই। ওই আর 39টা কিভাবে হলো 10 এইটা সলভ করেন। আপনার জেড এর মান 1.28, এক্স এর মান 500, মিউ এর মান এবার আমাকে দেওয়া আছে 499.5, এটা চেঞ্জ করব না, আমি চেঞ্জ করব কোনটা? সিগমা। অতএব সিগমাটাকে সিগমা রাখলাম, সেক্ষেত্রে সিগমার মান এটা সিম্পলিফাই করলে 0.39 বেরোয়। এই সিম্পলিফিকেশনটা নিজেরা করবেন, এটা তো সহজ, বেসিক ম্যাথের পার্ট। স্যার জেড এর মানটা কি আরেকবার দেখাবেন? আমার ওই ইয়েটা নাই। জেড এর মান আমার চাচা, আমি দেখি একটু। স্যার এই যে এই ম্যাথটার, হ্যাঁ এই ম্যাথটার যে জেড এর মানটা বের করছি হয়তো। এই যে এই দেখেন, জেড এর মান আমি বললাম 0.4, তাই না? এই দেখেন এই যে 1.2 আছে না, জি স্যার। এই সোজা ডাইনে চলে যান, ডাইনে চলে যান, এই দেখেন 0.3997 পেয়েছেন? জি স্যার, ওটা দেখছি। কত আছে? 0.8 আছে স্যার, ওটা 0.08। তাহলে এখানে 1.2 প্লাস 0.08, তাহলে কত হয়? 1.28। বুঝতে পারছেন তো এখন? স্যার তাহলে 0.39 এরটা হবে স্যার 1.23। দাঁড়ান আমি আরো কমিয়ে দিই এটা, যাতে ভিজিবিলিটিটা বাড়ে। হ্যাঁ, তাহলে দেখেন এই যে 1.2, এইটা আমি বলছি 0.4, এই যে এখানে, তাই না? 0.4, এইটার উপরে আছে হচ্ছে এটা কোন কলাম? 0.08 এর কলাম। তাহলে আমার জেড এর মান হবে এই যে 1.2 প্লাস 0.08 সমান 1.28। দুটো অঙ্কের ক্ষেত্রে এইটাই প্রযোজ্য। ঠিক আছে, এই দেখেন এই যে z ইকুয়াল টু 1.28, এখানেও আমি z ইকুয়াল টু 1.28 ব্যবহার করেছি, এখানেও ব্যবহার করেছি। এই 0.39 টেবিলের সাথে সম্পর্ক নাই। জি স্যার, এটা সিগমার মান। এটা তো লেফট সাইডেরটা 1.2 ধরবো, আর এই 0.08 রাইট সাইডের যেটা সেটা কোনটা? যে মানটা দেখালেন ওই যে এইটা হচ্ছে 500 মাইনাস 499.5 ডিভাইডেড বাই সিগমা। উপরে বিয়োগফল কত হয় এখানে? 0.5। তাহলে 0.5 বাই সিগমা হচ্ছে, তাহলে সিগমা ইকুয়াল টু 0.5 বাই 1.28। আর আপনি ওই যে চারটা দেখালেন 1.2 লেফট সাইডের সারি আর রাইট সাইডে 0.08। হ্যাঁ হ্যাঁ, এইটা কি সিম্পলিফিকেশনে কারো সমস্যা আছে? না। তাহলে দেখিয়ে দিতে হবে আমাকে। এখান থেকে সিগমার মান 0.39 বেরোলো কিভাবে, ওইটা দেখবেন আপনারা, নিজেরা করবেন। এই যে 1.28 ইকুয়াল টু উপরে 0.5, নিচে সিগমা, এই যে স্ল্যাশটা দেওয়া আছে এটা হলো ভাগ চিহ্ন। তাহলে 0.5 ডিভাইডেড বাই
সিগমা বজ্র গুণন করেন 8 গুণ, তাহলে 1.28 ইন্টু সিগমা ইকুয়াল টু 0.25, তাহলে সিগমা ইকুয়াল টু 0.5 ডিভাইডেড বাই 1.28 ইকুয়াল টু 0.39। ঠিক আছে, এক অঙ্কের পিছনে বহু সময় গেল, তাহলে ওইটা বাকিটা আপনারা দেখে নিয়েন। এরপরে এই যে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং এর পরেরটাই যান, দি ওয়েটস। এই অঙ্কটাই যেটা দেওয়া আছে আপনাদের বইতে একটু দেখে আসি। এই অঙ্কটা টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 16। হ্যাঁ 16 এটা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের যেটা বলছে যে the weights of a certain mass produced item are known। এটা দেখেন, একটু অঙ্কটা পড়েন, বই থেকেই পড়েন আর স্লাইড থেকেই পড়েন, এটা পড়েন। এই যে সামনে যে পরীক্ষা ডেট দিচ্ছে, আপনারা কি এই পরীক্ষায় সিটিং দিচ্ছেন নাকি? না স্যার। এরপরে? জি স্যার। আমাদের দিতে দিচ্ছে না। আর এখানে যারা এই যে এখন ক্লাস করছেন তারা কি শুধুমাত্র এই সেশনের স্টুডেন্ট নাকি আইসিএম এর যে কোনো রেজিস্ট্রেশনধারী স্টুডেন্ট হইলেই এখানে এন্ট্রি পাচ্ছেন? স্যার মিক্সড সম্ভবত। মিক্সড না? আচ্ছা ভালো, এটাই ভালো। যারা যারা এই সেকশনে বিজনেস লেভেলে রেজিস্টার করছে তারা ইমেল পায়, বাকিরা ইমেল পায় না, বাকিদেরকে খুঁজে নিতে হয়। কিন্তু কেউ যদি আবার করেসপন্ডেন্সে থাকে, সে যদি পার্টিসিপেট করতে চায়? স্যার করেসপন্ডেন্স সবাই করছে স্যার। আচ্ছা পার্টিসিপেট, তারা মেইলও পাচ্ছে। ও আচ্ছা, তাই ভালো। জি স্যার, আমরা করছি স্যার। রেজিস্ট্রেশন করলে ইমেল অটোমেটিক আসে। আচ্ছা স্যার আমি করেসপন্ডেন্সে কিন্তু প্রথম থেকে ক্লাস করছি স্যার। আচ্ছা স্যার আমরা পুরাতন স্টুডেন্ট বেশ কয়েকজন আছি। না সমস্যা নেই, একটু খেয়াল করেন, আসলে ব্যাপারটাকে একটু সহজভাবে নেন, দেখবেন যে ইজি হয়ে গেছে পাস করাটা। এটা এমন কঠিন কিছু আসে না। আর কোশ্চেন গুলো পাওয়ার পরে ফার্স্ট হচ্ছে যে এটা একাধিকবার পড়েন, দেখবেন যে বোধগম্যতার ভিতরে চলে আসছে। অনেক সময় হঠাৎ করে দেখলে মনে হয় যে কি একটা দিল এরকম, কিন্তু পড়লে পরেই দেখা যায় যে এটা বোঝা যাচ্ছে যে কি চাচ্ছে। আর মূল যে থিমটা সেইটা সম্পর্কে একটু ক্লিয়ার। যেমন এই যে নরমাল ডিস্ট্রিবিউশনের জেড ভ্যালু, এই যে আমরা যা শিখলাম, এক নম্বর হচ্ছে যে এক্স এর ভ্যালু দেওয়া থাকবে, জেড এর ভ্যালু টেবিল থেকে বের করে আমি প্রবাবিলিটি বের করবো, এইটাই হচ্ছে অঙ্ক। কখন টেবিলিটি যোগ হবে কখন বিয়োগ হবে এই বিষয় তো বলে দিলাম। আর একটা এই যে এই অঙ্কটা, এর আগের অঙ্ক যেটা করালাম একটু এক্সেপশনাল। এখানে হচ্ছে যে টেবিল এন্ট্রি দেওয়া আছে, ওখান থেকে জেড ভ্যালুটা বের করতে হবে, জেড ভ্যালু বের করে তারপরে সিগমা বা মিউ এর ভ্যালু বের করতে হবে। এইটুকু, এর বাইরে এখানে তেমন কিছু নেই। কিছু কথাবার্তার অঙ্ক আসে, ওইটা লাস্টে আমি আরো 2-1টা অঙ্ক দেখাবো, যেটা করিয়েছি অলরেডি, আপনার এই বইয়েই আছে, যেটা এই যে 5 পয়েন্ট কত আছে যে ডায়ামিটার, ওই অঙ্কগুলো ওই রকমই অঙ্ক। আরো কয়েকটা অঙ্ক আজকে এই টাইমের ভিতর দেখিয়ে দিই, মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, একটু চর্চা রাখবেন। এখানে যে অঙ্কটা আছে, the weights of a certain mass-produced item are known over a long period of time to be normally distributed। এই যে normally distributed কথাটা যেই দেখবেন তখনই বুঝবেন যে এটা z ভ্যালুর অঙ্ক। With a mean of 8 kg, এই যে মিউ এর ভ্যালু, যেহেতু মিন লেখা আছে অতএব মিউ ইকুয়াল টু 8 kg, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে সিগমা ইকুয়াল টু 0.02। এই দেখেন আপনার এই জেড স্কোয়ারের অঙ্কের জন্য যা যা দরকার সব কিন্তু পেয়ে গেছেন। এখন এ নাম্বারে যান, কি বলছে? Any item whose weight lies outside the range of এত টু এত কেজি, অর্থাৎ 7.985 কেজি থেকে 8.035 কেজি, এই যে রেঞ্জটা এর বাইরের মানে 7.85 এর চেয়ে কম ওজন, আবার 8.035 এর চেয়ে বেশি ওজন, এইটা হলো এই রেঞ্জের বাইরের ওজন।
is deemed to be faulty, এই যে রেঞ্জটা দেওয়া আছে 7.985 কেজি থেকে 8.035 কেজি যদি আমার প্রোডাক্ট গুলো আসে, তাহলে আমি ধরে নেব যে এগুলো অ্যাকসেপ্টেড। এই রেঞ্জের বাইরেতেই চলে যাবে, আমি সেইটাকে ফল্টি হিসাবে ধরে নেব। তাহলে বলছে যে কত পার্সেন্ট প্রোডাক্ট ফল্টি। তা যেহেতু পার্সেন্টেজ অফ প্রোডাক্ট ফল্টি চাচ্ছে, আপনার প্রবাবিলিটি বের করতে হবে। স্যার এই রেঞ্জটা দেওয়া আছে এটা ফল্টি না? এই যে না না, রেঞ্জ দেওয়া আছে এটা ফল্টি না, রেঞ্জের বাইরে ফল্টি, এর বাইরেরটা ফল্টি। বাইরেটা অর্থাৎ আপনি যে এই যে এইটা হলো এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু কি হতে হবে? 7.985 কেজি থেকে বড় হতে হবে, অথবা 8.035 থেকে ছোট হতে হবে। ঠিক আছে, এটা এইভাবে একটু বুঝে নিতে হবে আর কি, যে কি বলতে চাচ্ছে। তাহলে x is greater than 7.985, x is less than 8.035। এখন x এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে z এর ভ্যালু কত? z এর ভ্যালু হবে প্রথমটা 7.985 minus mu 8 divided by 0.02 divided by sigma 0.02। ঠিক আছে, এই দেখেন এই যে এখানে করে দিছি, এই যে এখানে এই যে এইটুকু। আর লেখার স্টাইলটা খেয়াল করবেন যে আমার দরকার হচ্ছে প্রবাবিলিটি অফ, এইটা x এর জায়গায় w ইউজ করছে, যেহেতু ওয়েট। আপনি x দিলেও ক্ষতি নাই, x দিলেও অঙ্ক কারেক্ট। w ভ্যারিজ ফ্রম 7.985 to 8.035। তাহলে এইটা যদি x ভ্যালু হয়, তাহলে করেসপন্ডিং z ভ্যালু কত? এই যে এই ফর্মুলা, আমরা জানি এই ফর্মুলা করলে এটা সিম্পলিফাই করলে বেরোলো -0.75। আবার পরেরটা সিম্পলিফাই করলে বেরোলো 1.75। দেখেন এখন চলে আসলো কিন্তু আমার অঙ্ক, এই যে আমার পরিচিত চেহারায় চলে আসলো, এই যে এটা। ঠিক আছে, z varies from -0.75 to +1.75। যেহেতু z এর মান মাইনাস থেকে প্লাসে চেঞ্জ হচ্ছে, স্যার এটা জেড হবে না ডাব্লিউ হবে? এখানে তো ডাব্লিউ দেওয়া। হ্যাঁ w ওটা x ধরেন, হ্যাঁ, ওইটাকে প্রবাবিলিটি মনে লেখার করেন পরে W টা z ধরে দেন। যেহেতু এখানে প্রবাবিলিটি ইন্ডিকেট করছে, তখন ওটা z ভ্যালুর মান হিসেবে আসবে আর কি। ঠিক আছে, স্যার যে এখানে ডাব্লিউ হবে না, তাহলে জেড হবে? ডাব্লিউ ঠিকই আছে, আপনি ডাব্লিউ দিতে পারেন, এক্স দিতে পারেন, ওয়াই দিতে পারেন, ওই জেড বাদে যা ইচ্ছা তাই লিখতে পারেন। তবে এইটাকে এক্স ভ্যালু বলা হয়, মনে রাখবেন। সে ডাব্লিউ থাক আর পি থাক, কিউ থাক, যাই থাক। স্যার এই মানটা যে এটা কি ডাব্লিউ এর মানটা বের হয়েছে না? আপনি ডাব্লিউ কেন ইউজ করলো এখানে? কারণ এখানে ওয়েট বলে স্যার, ওয়েট যেহেতু বলা আছে, সেই জন্য ডাব্লিউ ইউজ করছে। স্যার, আপনি ডাব্লিউ ইউজ করেন না, আপনি এক্স ইউজ করেন, কোনো জি সমস্যা স্যার। নেই। জি স্যার, যখন ওই ডাব্লিউ থেকে মিউ মাইনাস করে সিগমা দিয়ে ভাগ করে দেওয়া হলো, তখন এটা জেড হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটাই ফর্মুলাটা যখন ইউজ করতেছেন। জেড এর ভ্যালু এখন দেখেন, জেড এর ভ্যালু ভ্যারিজ কোথা থেকে কত? মাইনাস থেকে প্লাস। মাইনাস থেকে প্লাস ভেরিয়েশন হইলে আমরা কি বলছি? টেবিল এন্ট্রি কি হবে? টেবিল এন্ট্রি যোগ হবে। তাহলে টেবিল এন্ট্রি 0.75 একটা, টেবিল এন্ট্রি 1.75। এখানে খেয়াল রাখবেন যে এই যে জেড এর ভ্যালু -0.75, কিন্তু টেবিল এন্ট্রি কখনো মাইনাস দিয়ে লেখা হয় না, এটা অলওয়েজ পজিটিভ। এটা খেয়াল রাখবেন। তাহলে এইটা দুটো টেবিলের থেকে দুটো ভ্যালু বের করলাম, বের করে যোগ করে দিলাম, এটা 73.33। এখন দেখেন এই যে এইটা কত পার্সেন্ট? 73.33%, তাই না? এই প্রোডাক্টটা কোন ওজনের? এই যে এত থেকে এত ওজনের, অর্থাৎ অ্যাকসেপ্টেবল লিমিটের ভিতরে। তাহলে 100% থেকে 73.33% বাদ দিলে বাকি যেটা থাকে 26.67%, ওইটা কিন্তু এই রেঞ্জের বাইরের প্রোডাক্ট, ফল্টি, এবং ওইটাই ফল্টি। এখানে আসার পরে আপনাদের কিন্তু 1 থেকে ওইটা বিয়োগ করতে হবে, অথবা 100% 100 মাইনাস 73.33% লিখতে হবে। তাহলে 26.67% of products will be faulty। মানে স্যার যে প্রবাবিলিটি অপোজিট যেটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রবাবিলিটি অফ অপোজিট। এইটা ক্লিয়ার হলো কিনা? এবং এই যে বললেন, অনেকে প্রথম দিকে বলেছিলেন যে জেড ভ্যালু ট্যালু এগুলো স্যার কি কাজে লাগে? এই যে দেখেন এই যে কিভাবে অ্যানালাইসিস করা, এই কাজে লাগে।
ঠিক আছে? স্যার পরীক্ষার মধ্যে তো এই জেড ভ্যালুর টেবিল প্রোভাইড করবে। জেড ভ্যালুর টেবিল আপনারা ফটোকপি করে নিয়ে যাবেন বই থেকে। নিয়ে যাওয়া যায় বাসা থেকে। এটা নেওয়া যাবে, এটা সাথে নেওয়া যাবে, সমস্যা নেই। আবার জেড ভ্যালুর এটা নেবেন। নরমালি সিস্টেম কি পরীক্ষার রুমে দেওয়ার কথা না? আসলে দেওয়ার কথা, ওই স্টুডেন্ট অনেক, ওইটা যদি ওরা দিয়েও থাকে ও ডিস্ট্রিবিউট করতে দেখবেন অনেক সময় চলে গেছে। ও আচ্ছা। আর একটা হচ্ছে আরেকটা টেবিল লাগবে, সেটা হচ্ছে যে ওই যে ম্যাথমেটিক্স, ওখানে ওই যে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু টেবিল আছে না, ফ্যাক্টর, ফিফটি ফ্যাক্টরের যে টেবিলটা আছে ওই টেবিলটাও লাগবে। তবে অনেকে আবার ওই টেবিল ইউজ না করে সরাসরি ক্যালকুলেটর টিপেও বের করতে পারে, কিন্তু এই জেড ভ্যালু সরাসরি ক্যালকুলেটর টিপে বের করা অসম্ভব আমি বলবো না, তবে কঠিন, অনেক কঠিন সাধ্য ব্যাপার। সেই জন্য জেড ভ্যালুর টেবিলটা নিয়ে যেতে হবে, আর ওইটা নিতেও পারেন নাও পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর এই অঙ্কটা গেল, এবার বি নাম্বারটা একটু দেখেন। If it is required to reduce the percentage that is too heavy, তার মানে যে 8.035 কেজি যেটা আছে, মানে ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল ওয়েট যেটা আছে 8.035, আমি সেইটাকে একটু কমাই দিতে যাচ্ছি। কত পার্সেন্ট? 2%। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতো, ওই যে যেটা 10% কমাইতে চাইছিল, খেয়াল আছে? এবার বলছে যে 2% কমাবো। To what value must the mean weight be decreased? বলছে যে মিনটাকে তাহলে কত পার্সেন্ট কমাইতে হবে যদি আমি আদার ফ্যাক্টরস আনসেস, আদার ফ্যাক্টরস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওইটা আনসেস রাখবো। তাহলে এখানে প্রবাবিলিটি হচ্ছে 2%, 0.02। এই 0.02 এটা কি? এটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম আছে 8.035, এইটাকে আমি কমিয়ে দিতে চাচ্ছি ওইটার আগের অঙ্কের মতোই। ওই যে 0.5 থেকে যেরকম 10% বাদ দিছিল 0.4 হয়েছিল, এখানেও তেমনি 0.5 থেকে 0.02 বাদ দিয়ে ওইভাবেই অঙ্কটা করে জেড এর ভ্যালু টেবিল থেকে বের করতে হবে। আবার পরেরটাও আমরা একটু দেখে যাই, তারপরে সলিউশনে যাই। ইফ দ্য রিকোয়ার্ড টু রিডিউস দ্য পার্সেন্টেজ টু লাইট, মানে এটা যদি আরো হালকা করতে চাই, 7.985 আছে, এটাকে আরো 2% কমিয়ে দিলাম, তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ডিক্রিজ করব, মিনটা সেম থাকবে। তাহলে কি হবে? এখানে দেখেন অঙ্কটা, এখানে দেখেন এই যে ওখানে যেরকম আমাদের আগের অঙ্কটা আপনাদের খেয়াল আছে যে 10% কমাইছিলাম, বলেছিলাম যে 0.4 হচ্ছে আসলে পি এর ভ্যালু। এখানে যেহেতু 2%, তাহলে 0.5 থেকে 2% মানে 0.02 বাদ দিলে এটা হয় হচ্ছে 48%, 48.48। এটা বুঝছেন তো? 0.5 থেকে বা 50% থেকে 2% কমে গেল, 48% থাকলো। এই 48% আপনি ওই আপনার টেবিল থেকে খুঁজে বের করেন। 0.48 এইটা টেবিল থেকে খুঁজে বের করতে হবে। 0.48 দেখায় আছে 0.4800 বা কাছাকাছি। এই যে 0.488.4, এই যে আমরা যত 0.48, এই যে এখানে দেখেন 0.4788, 0.4793, 0.4798, এইটাই মনে হয় সবচেয়ে কাছে। জি স্যার, এটাই সবচেয়ে কাছে। হ্যাঁ, কারণ এর পরেরটাও আমি নিতে পারি, কিন্তু পরেরটা হচ্ছে 0.48 থেকে 0.03 বেশি, 03 বেশি, আর এটা হলো 02 কম। অতএব এইটা 02 এর ডিফারেন্স যেহেতু, অতএব এইটাই নেব। এইটার মাথার উপরে কত আছে? 1 2 3 4 5 6, তাহলে এটা হবে 2.06। আপনাদের ওখানে মনে হয় 2.05 আছে, ওটা কিছু আসে যায় না। 0.05 নিলে হবে, 0.06 নিলে হবে। 5 হবে তো, ওটা 5 না? ও স্যার, প্রথমটা 0 স্যার, প্রথমটা 0 ধরতে হবে, তাহলে 0.05। তাহলে জেড ভ্যালু আমি পেলাম 2.05, তাহলে তো আমার অঙ্ক হয়ে গেল। তাহলে ওই আগের অঙ্কটার দিকে একটু চিন্তা করেন যে 1.28 যেখানে ছিল সেখানে 2.05 ইকুয়াল টু, আমার যেহেতু মিন, নতুন মিন বের করতে হবে, তাহলে আমি এক্স এর ভ্যালু বা ডাব্লিউ এর ভ্যালু 8.035 মাইনাস মিউ
ডিভাইডেড বাই 0.02 সিগমা। এটা সিম্পলিফাই করলে আমার মিনের মান বের হলো 7.994। তাহলে ছিল হচ্ছে কত 8.035, এটা হয়ে গেল 7.994। তাহলে ওই জেড এর ভ্যালুটা কিভাবে বের করলাম সেটা একটু দেখেন, আর এইটা থেকে আমি নতুন মিনটা কত বের করলাম সেটা একটু দেখেন। ক্লিয়ার? ঠিক একইভাবে পরেরটাই যান, এখানে আবার ওই মিউ ঠিক আছে, মিউ যেটা আছে কত ছিল মিউটা, সেইটা 8 ছিল, 8 ওইটা ঠিকই রাখবো। এই যে এখানে সিগমার নতুন মানটা বের করব 0.0073, এই যে এইটা। আশা করি কারোর বুঝতে সমস্যা হচ্ছে না, সমস্যা হইলে বলেন। এখানে কি -2.05 সি নম্বরে? স্যার 8.035 টা আরেকবার বলেন। 035 আপনার ওই প্রবলেমের ভিতরে আছে, দেখেন যে বি নম্বরে কি বলছে, আপনি 2% রিডিউস করবেন ওজন। কোন ওজনটাকে? এই যে 8.035 এক্স এর ভ্যালু, এই যে এইটাকে 2% রিডিউস করবে, এটা হলো বি নাম্বারের অঙ্ক। আর সি নাম্বারের অঙ্ক এইটাকে 2% রিডিউস করব। সেই জন্য প্রথম অঙ্কটার ভিতরে 8.035 মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা 0.02 ইকুয়াল টু জেড এর মান 2.05, ওইটা যেভাবে বের করবেন। আর সি নাম্বার অঙ্কে হচ্ছে এই যে 7.985 মাইনাস মিউ এর মান ওই 8 আছে, 8ই থাকবে, সিগমার মান আমাকে বের করতে হবে ইকুয়াল টু 2.05। এই যে দেখেন 2.05, এই মাইনাসটা, এগুলো আপনি মাইনাস নিতেও পারেন, না নিলেও সমস্যা নেই। এইটা শুধুমাত্র এই যে সিগমার মান পজিটিভ করার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। যেমন এখানে আপনার মাইনাস, এবং এখানে যেহেতু নেগেটিভ বেরোচ্ছে, এই যে 7.985 মাইনাস 8 নেগেটিভ আসবে, নেগেটিভ কাটার জন্য এখানে মাইনাসটা নিয়ে এনেছে আর কি। কারণ দেখেন আপনাকে বলি যে এই যে জেড এর ভ্যালু 2.025, এইটা কোথায়? ওই গ্রাফের দিকে একটু কল্পনা করেন, শূন্য থেকে ডান দিকে, তার চেয়ে বড় বলছে, মানে এই 2.05 যে লাইনটা তার ডাইনের এরিয়াটা, তাহলে ডাইনের এরিয়া যতটুকু হবে, আবার ওই জিরোর বাঁ দিকে যান, -2.05 এইটার বাঁ দিকে যে এরিয়া হবে দুটোই সমান। অতএব জেড এর ভ্যালু 2.025 এবং -2.025 একই জিনিস, একটা হলো বাম সাইডে একটা ডান সাইডে। তো আমি এখানে বাম সাইডেরটা নিলাম, কারণ হচ্ছে এই বিয়োগফলটা নেগেটিভ হচ্ছে, ওই নেগেটিভ আর এই নেগেটিভ ক্যান্সেল আউট করার জন্য আমি ওইটাকে মাইনাসটাকে নিয়ে নিলাম। ওকে স্যার, ঠিক আছে। আমাদের আশা করি এই পর্যন্ত জেড ভ্যালু অঙ্ক হয়তো আছে। আমরা এখন যাব ভেন ডায়াগ্রামে। ভেন ডায়াগ্রাম আলোচনা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমি একটু দেখাবো যে ভেন ডায়াগ্রাম কিভাবে আমরা এই যে এ বি সি ডি বিভিন্ন যে সেট থাকে, ইউনিভার্সাল সেট থাকে, সেই সেট গুলাকে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা কিভাবে প্রেজেন্ট করি। তাহলে এইটার জন্য আমি আরেকটা জায়গায় একটু যাই, দেখেন এইটা কি জিনিস আমি একটু দেখে নিই, দাঁড়ান। হ্যাঁ, ক্লাস 9-10 এর ইলেকট্রিক এবং জেনারেল ম্যাথ মিক্স করে একটা স্লাইড বানাইছি আর কি, শেষ হয়নি। এগুলো হচ্ছে তৈরি, এগুলো আসলে হয়েছে কি, আমি যখন একটু দেখি যে বসে বসে কোনো কাজ নেই, বুঝছেন, মাঝে মাঝে এরকম হঠাৎ করে সময় যখন চলে আসি, তখন এই যে ডাউনলোড করে নিছি, মনে করেন যে 9-10 এর ইলেকট্রিক ম্যাথ, জেনারেল ম্যাথ, ফিজিক্স ইত্যাদি ইত্যাদি সব, আবার এই যে কিছু ফিনান্সের বই। আরো আমার মজা লাগে হচ্ছে যে ওই সায়েন্সের সাথে আর্টস কমার্সের বেশ কিছু সিমিলারিটি ক্রিয়েট করা যায়, এইটা একটা খুব সুন্দর জিনিস, বুঝতে পেরেছেন? এইটা আমার খুব ভালো লাগে, এবং এই কারণেই যখন একটু সময় থাকে তখন এগুলো করি, এবং যদি কারোর লাগে তখন আবার চেষ্টা করি তাদেরকে কিভাবে
এইটা থেকে কিছু উপকৃত করা যায়। এই যে এখানে দেখেন, যেমন এই যে ইন্টারসেকশন অফ সেটস, এই যে ভেন ডায়াগ্রামের মাধ্যমে, এই যে ছবিটা এটাই ভেন ডায়াগ্রাম। এই যে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আছে, এই রেক্ট্যাঙ্গুলার বক্সের ভিতর টোটাল জায়গাটা হচ্ছে ইউনিভার্সাল সেটের রিপ্রেজেন্টেশন, আর ভিতরে যে সার্কেল গুলো আছে এগুলো এক একটা সেট। এখন এই জায়গাটায় যেমন একটা দুটো সেট আছে এ আর বি, এরা যেহেতু একটার উপর আর একটা ওভারল্যাপিং, একটা আর একটার উপরে কিছু অংশটা ওভারল্যাপ হয়ে গেছে, এই তার মানে হচ্ছে এই দুটোর ভিতর ইন্টারসেকশন হয়েছে, কিছু কমন টার্ম আছে। এখানে তিনটের ভিতরেই কিছু কমন টার্ম আছে, এই যে মাঝখানে গোল্ডেন ট্রায়াঙ্গেল, এই জায়গাটাই তিনটের ভিতর কিছু কমন টার্ম আছে। আর এই যে তিনটে অংশ আছে যেগুলো সাদা অংশ কিন্তু ওভারল্যাপিং, এইটাকে হচ্ছে যেমন বি আর সি এর ভিতরে কমন হচ্ছে এই সাদা অংশ, আবার এইটা এ আর বি এর, এইটা এ আর সি এর। এই ভেন ডায়াগ্রামের সাহায্যে এইগুলো সব বোঝা যায়। এই যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটা আসলে এই যে মাঝখানের এই অংশটা। তা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে জাস্ট একটু আপনাদেরকে এটা পরিচিত করে দেওয়ার জন্য এটা আমি বের করেছি। যেমন এই যে কমপ্লিমেন্ট, এগুলো আসলে আপনাদের এখন এই কমপ্লিমেন্ট সেটটা এটা আপনাদের নতুন ছিল নাই, যার ফলে আমি এটাতে যাচ্ছি না। শুধু ভেন ডায়াগ্রামটা সম্পর্কে একটু দেখানোর জন্য এই যে এখানে কিছু এই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে ক্লাস 9-10 এর। যেমন এই একটা অঙ্ক দেখেন, এই অঙ্কটা এমন হয়, আমার মনে হয় এরকম একটা অঙ্ক আপনাদের পরীক্ষায় আসছে, হয়তো ফিগার গুলো অন্যরকম হতে পারে। আমি এই অঙ্কটা দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এটা ক্লাস 9-10 এর হয় ইলেকটিভ ম্যাথ অথবা জেনারেল ম্যাথ, কোনো এক জায়গায় আছে অঙ্কটা। আউট অফ 30 স্টুডেন্টস অফ এ ক্লাস, একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট, 20 জন স্টুডেন্ট লাইক ফুটবল, 15 লাইক চেস অর্থাৎ দাবা। দেখেন মোট স্টুডেন্ট হলো 30 জন, 20 জন ফুটবল পছন্দ করে, 15 জন দাবা পছন্দ করে, এই দুটো যোগ করলে কিন্তু আবার 35 হয়ে যাচ্ছে। তাই স্টুডেন্ট আছে 30 জন, তার যোগফল 35 করে। কারণ কিছু কোন স্টুডেন্ট আছে যারা ফুটবলও লাইক করে, চেসও লাইক করে। এখন আপনাকে বলতেছি ওই কমন কয়জন আছে, দুটেই পছন্দ করে। এভরি স্টুডেন্ট লাইকস অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু গেমস, প্রত্যেক ছাত্রছাত্রী কমপক্ষে একটা খেলা পছন্দ করে। কেউ ফুটবল পছন্দ করে, চেস করে না। কেউ চেস পছন্দ করে, ফুটবল করে না। কেউ চেস এবং ফুটবল দুটোই করে, কিন্তু একজনও নাই যে দুটোর একটাও পছন্দ করে না। এখন যদি থাকতো যে দুইটোর একটাও পছন্দ করে না এইরকম স্টুডেন্টও আছে, তাদের জায়গা কোথায় হতো? এই জায়গাটাই দেখেন, এই যে রেক্টাঙ্গেল, এইটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, এইটার ভিতরে টোটাল 30 জন স্টুডেন্ট রিপ্রেজেন্ট করে। এফ তে স্টুডেন্টস হু লাইকস ফুটবল, সি তে স্টুডেন্টস হু লাইক চেস। বলছে যে হাউ মেনি স্টুডেন্টস লাইক বোথ অফ দ্য গেমস, দুটো খেলাই পছন্দ করে এইরকম স্টুডেন্ট কতজন? আমি ধরে নিচ্ছি যে দুটো খেলাই পছন্দ করে এইরকম স্টুডেন্ট একজন। এটা কিন্তু আসলে ভেন ডায়াগ্রাম লাগে না, এই অঙ্ক এমনি করা। কিভাবে করা যায় দেখেন, আপনারা এই যে এই অঙ্কটাই দেখেন, মনে করেন যে এটা সেট, আপনি সেট ছাড়া সিম্পল এরিথমেটিক যদি মনে করেন যে এটা কোনো সেট না, কিচ্ছু না, এটা একটা বেসিক ম্যাথের পার্ট, তাহলে কি করতেন? আপনাদের স্যার 20 এর সাথে 15 যোগ করে 30 থেকে তা মাইনাস করুন। হ্যাঁ, যেহেতু এমন একজন স্টুডেন্টও নাই যে কোনো একটাই পছন্দ করে না, তার মানে অঙ্কটা অনেকটা সহজ হয়ে গেল। জি স্যার। বলতে যে হাউ মেনি স্টুডেন্টস লাইক বোথ দ্য গেমস, আমি মনে করি এক্স, তাহলে শুধু ফুটবল পছন্দ করে কয়জন? 20 জন ফুটবল পছন্দ করে, এর ভিতরে একজন আছে যারা ফুটবল এবং দাবা দুটোই পছন্দ করে, এদেরকে বাদ দিয়ে দেন। 20 মাইনাস এক্স, এই 20 মাইনাস এক্স হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে। আবার 15 মাইনাস এক্স শুধু চেস পছন্দ করে, আর এক্স আছে দুটোই পছন্দ করে। তাহলে 3 ক্যাটাগরির স্টুডেন্ট আপনি পেয়ে গেলেন। এই 3 ক্যাটাগরির স্টুডেন্ট যোগ করে, তাই না? তাহলে আপনি লিখবেন এই যে মাঝখানে এইটাই হচ্ছে সেই
ইন্টারসেকশন পার্ট, মানে কমন আছে 5 জন স্টুডেন্ট যারা সেজও পছন্দ করে ফুটবলও পছন্দ, তাহলে এখানে 5 বসান। দেখেন এখানে 5 হইলে এখানে হচ্ছে 15 আর এখানে হচ্ছে 10, মোট কত হচ্ছে 15 আর 5 20 আর 10 30। দেখেন মিলে গেল। ঠিক আছে, বুঝতে পারেন কিনা? জি স্যার। এইরকম একটা অঙ্ক সীমার বইতেও আছে। আর যদি বলে, আমি দেখেন এবার হচ্ছে এর সাথে কিছু অ্যাড করছি, যেটা আপনারা একটু খেয়াল করেন, হয়তো ভবিষ্যতে এরকম প্রবলেম নজরে আসতে পারে। বললো যে ক্লাসে 35 জন স্টুডেন্ট আছে, 30 না, 20 জন ফুটবল পছন্দ করে, 15 জন চেস পছন্দ করে, 5 জন কোনো খেলাই পছন্দ করে না। তাহলে কি করতেন? সার্কেলটার বাইরে হবে তাহলে। এই 5 জনের জায়গা হয়তো এই সার্কেলের বাইরে, কিন্তু রেক্টাঙ্গেলের ভিতরে যে কোনো জায়গায় লিখে দেন 5। তা 5 যদি পছন্দ না করে ওইগুলোরে বাদ দিলে আর বাকি থাকলো 30 জন। ওই 30 জনের ভিতরে এই অঙ্কটা করেন, সেম অঙ্ক, শুধু এই 30 এর জায়গায় লিখবেন 35 - 5। বোঝা যায় না? এইভাবে ওই যে অঙ্ক একটা দেখলেই মনে করবেন যে এই যে আবার অঙ্কটা কঠিন করে দিচ্ছে, আসলে কঠিন না, একটু চিন্তা করেন দেখবেন যে সহজই আছে। ঠিক আছে, এই হচ্ছে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা কিভাবে অঙ্ক করতে পারি। এই যে এরপরে আরেকটা অঙ্ক আছে, এখানে সব চিহ্ন টিহ্ন আসছে, মনে হয় প্রিন্টিং মিস্টেক। আচ্ছা যাই হোক, এটা আমরা NC হবে। সি না ই হবে? BE হবে। এই যে একটা বি আছে, একটা ই আছে। আর এইটার একটু সরিয়ে দিই, ইসের বাইরে চলে আসলো। এইটা আর একটা অঙ্ক, এই ধরনের অঙ্ক আসতে পারে। মনে করেন যে এই সেটের অঙ্ক আপনাদের 9 10 এর বই থেকে একটা দিয়ে দিল, কোনো মানে বাস বিচার নাই, এটা দিতে পারে। আর 9 10 এর অঙ্ক থেকে যদি দেয়, বা ক্লাস 8 এর অঙ্ক থেকে, 8 এর বই থেকে যদি দেয়, তা নিশ্চয়ই ICMA তে ওই অঙ্ক দেওয়া মানে আপনাদের সাথে আসলে অবিচার করা হবে না আমি মনে করি, কারণ ওগুলো সহজ অঙ্ক আছে সব। Among a certain number of persons, 50 can speak Bangla, 20 can speak English, 10 can speak Bangla and English both. দেখেন 50 can speak Bangla, 10 can speak both, 20 can speak English। তাহলে দুটোই বলতে পারে 10 জন, তাহলে শুধু বাংলা বলতে পারে 40 জন, আর শুধু ইংরেজি বলতে পারে 10 জন। এইটাই হচ্ছে, তাহলে মোট বলতেছে যে হাউ মেনি অফ দিস পারসনস ক্যান স্পিক অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস। তার মানে মোট তাহলে আসলে কতজন স্টুডেন্ট? মোট স্টুডেন্ট এই যে এইভাবে ভেন ডায়াগ্রামে একটা একে বলে দেন যে 60 জন। এইটার ঘটনা হয়েছে কি, যে আপনার যদি বলে যে অঙ্কটাতে মোট স্টুডেন্ট বের করে দেন, আপনি ভেন ডায়াগ্রাম না এঁকে শুধু এইটা করতে পারেন। যদি বলে যে ভেন ডায়াগ্রাম এঁকে অঙ্কটা সলভ করেন, তাহলে এইগুলো না লিখে শুধু এইটা করতে পারেন। লাস্টে শুধু লিখে দেবেন যে ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম the total number of students who can speak at least one language, তখন ওই বলে দেবেন যে এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকুয়াল টু 60 কমপ্লিট। আর শুধু ভেন ডায়াগ্রামটা আঁকলেও হবে আমি যদি এইভাবে না করি? এইটা আপনার কাছে কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানে একটা আছে 3টে সেট আলা। এই অঙ্কটা যেরকম, আমার কাছে কোনো এক স্টুডেন্ট এটাকে মেইল করেছিল, আমি পরে খেয়াল করলাম যে সম্ভবত এই রকম অঙ্ক বা এই অঙ্কটাই হবে। এখানে কিন্তু দেখেন এই চিত্রের দিক তাকায়, এই যে বক্সের বাইরেও কিন্তু 20 আছে, তাই না? GFS, জি তে কি মিন করছে? জি তে জার্মান মনে হয়, এফ তে ফ্রেঞ্চ, এস তে স্প্যানিশ, ল্যাঙ্গুয়েজ 3টা, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 10। এখানে লাস্টের দিকে বলছে যে 3 students have taken all the 3 languages। এই যে মাঝখানে 3, এটা 3 বৃত্তের ভিতরেই আসছে। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর এগুলো একটু আপনারা পারলে পরে
একটু দেখে ওই বইগুলো, তাহলে ভেন ডায়াগ্রামটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু সামনের দিকে প্রসিড করি। এগুলো এক্সট্রা অঙ্ক আপনাদের দেখালাম, এগুলোর আপনাদের বইয়ের সাথে সম্পর্কিত, কিন্তু বইতে ওইগুলো নেই। তাহলে এই যে ভেন ডায়াগ্রাম সম্পর্কে এখানে কিছু কথাবার্তা আছে, আপনাদের বইতে ভেন ডায়াগ্রাম সম্পর্কে আরো ভালো বলা আছে, ওইটা একটু পড়বেন যে ভেন ডায়াগ্রাম কি। আর ভেন ডায়াগ্রাম কি এটা আমিও আপনাদেরকে কোনো একটা স্লাইডে মনে হয় দেখিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা দেখেন, এটা একটা ওই পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ সেটস। A graphic device illustrates the relationship between different elements or objects of a set. A picture that is used to illustrate intersections, unions, and other operations on set belongs to a branch of mathematics called set theory. The universal set, say U or X, অনেক সময় বড় S দিয়েও বোঝায়, is denoted by a region enclosed by a rectangle. ওই রেক্ট্যাঙ্গেলটাই হচ্ছে ইউনিভার্সাল সেট বলে। এটাকে বড় ইউ বা বড় এক্স বা বড় এস দিয়েও অনেক সময় লেখা হয়। ওয়ান অর মোর সেটস আর শোন থ্রু সার্কেল। সার্কেল দিয়ে সেট, এক বা একাধিক সেটকে রিপ্রেজেন্ট করা হয়। সার্কেলস অর ক্লোজড কার্ভস ইন্টারসেক্ট ইচ আদার। যদি একটার উপর আর একটা ওভারল্যাপিং হয় তাহলে বুঝতে পারবেন যে এদের ভিতর ইন্টারসেকশন রিলেশনশিপ আছে। ইফ দেয়ার আর নো কমন এলিমেন্টস, তাহলে ইন্টারসেকশন, দুটো সার্কেল যদি ওই রেক্ট্যাঙ্গেলের ভিতরে দুই জায়গায় হয়, একটার সাথে আর একটা ওভারল্যাপিং না হয়, তাহলে মনে করবেন যে এটা ডিসজয়েন্ট সেট, মানে এদের ভিতর কোনো কমন এলিমেন্ট নেই। এই অঙ্কটাও মনে হয় কোনো একবার আসছিল পরীক্ষায়, কিন্তু অঙ্কটা আপনাদের বইতে আছে, এটা একটু দেখে নিন কোথায় আছে, আমি ঠিক বলতে পারছি না। এবং বইতে এটা করে দেওয়া আছে অঙ্কটা সম্ভবত, একটু দেখে নিন। আমাদের আরেকটা জিনিস আছে যে ডিফারেন্স বিটুইন রিস্ক এন্ড আনসার্টেনিটি। এই থিওরিটিক্যাল কোশ্চেনটা অনেকবার আসছে, কিন্তু যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিস্ক এন্ড আনসার্টেনিটি। রিস্ক এন্ড আনসার্টেনিটি, যে রিস্ক ম্যানেজমেন্ট একটা বিশাল সাবজেক্ট পৃথিবীতে। এই রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক বিভিন্ন ভাবেই আসতে পারে। যেমন হচ্ছে যে বিশেষ করে আমাদের সাথে রিলেটেড হচ্ছে ফিনান্সিয়াল লসের যে সম্ভাবনাটা, সেটা হচ্ছে রিস্ক। এবং এইটাকে কাভারেজ দেওয়ার জন্য বাংলাদেশে জানেন যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে বহু সংখ্যক, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, এগুলো তারা কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট নিয়েই কাজ করে। রিস্ক এবং আনসার্টেনিটির ভিতর ডিফারেন্সটা কোথায়? আনসার্টেনিটি হচ্ছে যে অনিশ্চয়তা, আপনি জানেন না যে কি ঘটতে পারে। যেমন হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা কি রিস্ক ম্যানেজমেন্ট? নো, কারণ জুয়া খেলায় আপনি জানেন না যে কি ঘটতে পারে। রিস্কের ক্ষেত্রে আপনি ক্যালকুলেট করতে পারেন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ বিং লস্ট অর নো লস। স্যার ভূমিকম্প, সেটা কি আনসার্টেনিটি? ভূমিকম্পটাও এটা রিস্ক করতে পারেন, আপনি ধারণা করতে পারেন যে এই মাত্রার ভূমিকম্প যদি হয় তাহলে এই মাত্রার ক্ষতি হতে পারে। গত 100 বছর 200 বছরে এই মাত্রার ভূমিকম্প এই ভূখণ্ডে এরকম হয়েছে, অতএব আগামী 50 বছরে কি হতে পারে, এগুলো কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করতে পারি। তা সেই জন্য এই ভূমিকম্পের ক্ষেত্রেও রিস্ক ম্যানেজমেন্ট আছে, অনেক জায়গায় আছে বিশ্বে যেটা কাভারেজ দেয়। তারপরে ফায়ারের ক্ষেত্রে আছে, এবং এই যে ঝড় বৃষ্টির ক্ষেত্রে আছে। বিভিন্ন ইস্যুর উপরে এই রিস্ক ম্যানেজমেন্টের বিষয়গুলো আছে। যেমন এই যে কোভিড, এই কোভিড তো আমরা আগে কল্পনাই করতে পারিনি যে এইরকম একটা কিছু এসে হাজির হবে। তাই এইটার উপরে যেমন লাইফ ইন্স্যুরেন্স হতে পারে, ভবিষ্যতে হয়তো এরকম হবে যে লাইফ ইন্স্যুরেন্স এমনি আছে যে আমি লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে যে আমি একটা পলিসি নিলাম, আমি যদি মারা যাই এই টাইমের ভিতরে, তাহলে আমার ফ্যামিলি বা আমার উত্তরাধিকার যে থাকবে সে এত এককালীন পাবে। আবার এগুলোর আবার অন্য বিভিন্ন টাইপের প্যাকেজ আছে। আমাদের মূল হচ্ছে যে আমরা অত ডিটেলে যাব না, আমাদের কাজ হচ্ছে যে রিস্ক এবং আনসার্টেনিটি কি এবং এর ভিতরে পার্থক্যটা কোথায়। তাই এখানে এটা দেওয়া আছে, the probability of winning or losing something or is known as risk. Uncertainty implies a situation where the future events are not known. যেগুলো আমরা মেজার করতে পারি, আনসার্টেনিটি মেজার করা যায় না। তারপরে chances of outcomes are known, the outcome is unknown. কন্ট্রোল, রিস্ক কন্ট্রোল করা যায়, এটা যেমন হচ্ছে যে আপনি আগুনের রিস্ক কন্ট্রোল করতে পারেন ফায়ার এক্সটিংগুইশার লাগায় বা অন্যভাবে, এইরকম রিস্ক কন্ট্রোল করা যায়। তারপরে মিনিমাইজ করা যায় রিস্ক, আনসার্টেনিটি মিনিমাইজেশনের সিস্টেম নাই। প্রবাবিলিটি অ্যাসাইন করা যায় রিস্কের ক্ষেত্রে, যে এত % প্রবাবিলিটি আছে যে এটা আগুন লাগবে।
আনসার্টেনিটির ক্ষেত্রে এই ধরনের কিছু বোঝা যায় না। তাই এইরকম কিছু ডিফারেন্স আপনাদের আসতে পারে। আনসার্টেনিটির উদাহরণ কি কি হতে পারে? আনসার্টেনিটি যেমন ধরেন জুয়া খেলায় আমার জেতা সম্ভব না, এটা হচ্ছে আনসার্টেনিটি। এটা কিন্তু রিস্ক। স্যার জুয়া খেলায় তো জুয়ার কেন গ্যাম্বলিং ডাইস থাকে স্যার, যে জুয়ার 6টা ডাইস। হ্যাঁ, কেন গ্যাম্বলিং জিনিসটা কোনো হয় না, যেমন গ্যাম্বলিং হয় যে এখন ওই যে রিস্ক ম্যানেজমেন্টে তো আলাদা সাবজেক্টই আছে, বিশাল সাবজেক্ট আছে। জি স্যার। এবং ওই যে অ্যাকচুয়ারি বলে, যারা এটা নিয়ে কাজ করে না, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স অ্যাকচুয়ারি বলে, বিরাট বিরাট বেতন দিয়ে বিভিন্ন দেশে চাকরি করে এরা। ঢাকা ইউনিভার্সিটিতেও আছে এখনো, এটা বন্ধ হয়ে গেছে কারণ স্টুডেন্ট পায় না, হাইলি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। এইটা কিছুটা অঙ্ক এগুলো আছে, এগুলো আপনাদের বই থেকে নেওয়া না, এগুলো আপনাদের অন্য বই থেকে, এগুলো আপনাদের জন্য না, জাস্ট একটু যেমন এই একটা আছে, এইরকম অঙ্ক আপনাদেরকে করাইছি আমি, হয়তো ওই টাইপেরই অঙ্ক আসলে পরে আপনারা এটা স্যার বই আছে, বই আছে না? আচ্ছা ব্যাস, তাহলে তো জানেন। তো এইরকমই আছে, এই যে একটা এক্সপেক্টেড ভ্যালুর অঙ্ক সম্ভবত, তাই এই যাই শুধু প্রবলেমটা দেওয়া আছে প্রথমটাই, যে প্রবাবিলিটি আছে আর হচ্ছে প্রফিট আছে। এক্সপেক্টেড ভ্যালু কি হবে, জাস্ট গুণ করে যোগ করে দেন। এই যে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড প্রফিট 50,000 ইনটু 0.2 মানে 20%, মানে 10,000, তার 22,000 ইনটু 0.5 11,000, আর মাইনাস 10,000 ইনটু 0.3 মাইনাস 3,000। তাহলে এখানে হচ্ছে 10,000, এখানে হচ্ছে 21,000, 21,000 থেকে 3,000 বাদ থাকলে 18,000। এই যে 18,000 অ্যান্সার, এগুলো মুখে মুখে করা যায়, খুব সহজ অঙ্ক। আবার মনে করেন না যে স্যার এইটাকে টপকায়ে যাচ্ছে, কি না কি কঠিন যেন আমরা বুঝতে পারলাম না, কিচ্ছু না। এই যে নরমাল ডিস্ট্রিবিউশনের অঙ্ক, এই যে জেড ভ্যালু দিয়ে এইরকম আছে, এগুলো আপনাদের বইতে আছে। বইতে ওই যে মক কোশ্চেন গুলো আছে শেষের দিকে, এইগুলো একটু দেখবেন, ওখানে আছে, ঠিক আছে? এইটাও প্রবাবিলিটি নাম্বার অফ কেসেস, এইটাও এক্সপেক্টেড ভ্যালু। এটা ওই যে যেহেতু এটা দুটো গুণ করলেই বেরিয়ে যাবে। এটা আছে হচ্ছে যে আপনাদের এটা আপনাদের মক কোশ্চেনে আছে বইয়ের শেষের, আর আপনাদের যে কোশ্চেন গুলো আছে সবগুলো সলিউশন বইতে আছে। এখানে বলছে যে শূন্য স্থান পূরণ করা, খুব সহজ অঙ্ক এগুলো, একটু ভিতরে ঢোকেন নিজেরাই পারবেন। আমি আপনাদের ওই বই থেকেই এইগুলোকে এখানে উঠিয়ে নিচ্ছি। দেখেন সবগুলোই কিন্তু প্রবলেম, বেশিরভাগ প্রবলেম। আমি কিন্তু সলিউশন দিই নাই, সলিউশন আপনাদের বইতে আছে, এবং এগুলো খুব সহজ অঙ্ক। ফার্মাসিউটিক্যাল কোম্পানির আর একটা, এগুলো একটু সব আপনাদের দেখার দরকার নাই, আপনাদের বইতে যেগুলো আছে শুধু ওইগুলোই একটু দেখবেন। এবং আমি টাইমও শেষ, আমি এখন এই প্রবাবিলিটি চ্যাপ্টার এবং আজকের এটা শেষ করব। তাহলে প্রবাবিলিটি নিয়ে যেটুকু শিখলাম এইগুলো আপনারা বুঝতে পারলেন তো? আপনারা বাসায় ক্লাসটা কি ভ্যান ডায়াগ্রামের অঙ্কগুলো দেখাবেন? হ্যাঁ, নেক্সট ক্লাসে কি ভ্যান ডায়াগ্রামের অঙ্কগুলাই দেখাবেন?
আচ্ছা নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারে যাচ্ছি, সেটা হলো সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা। এর দুটো পার্ট আছে, একটা 1 আছে একটা 2 আছে। আমি ফার্স্ট 1 দিয়ে শুরু করব, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা। রিগ্রেশন। সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা এইটা কই আছে একটু দেখে নিই। ভেন ডায়াগ্রামের অঙ্ক স্যার শেষ? হ্যাঁ আপনাদের প্রবাবিলিটি এটা শেষ। এই যে স্যার আমাদের তো সামনে পরীক্ষা রিলেটেড যদি কিছু এগিয়ে নেওয়া যায় তো আর কি। কিন্তু সামনে পরীক্ষা যাদের আছে, আমি তো ক্লাস আসলে স্পেসিফিক্যালি তাদের জন্য নিচ্ছি না, কিন্তু এইটা খেয়াল স্যার করতে ঠিক আছে স্যার। হ্যাঁ, যারা এই যে তারপরে যদি সিটিং দিবেন এখন, এই সেশনটা কিন্তু তাদের জন্য না। তারা ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসটা কিন্তু তার পরের সেশনের জন্য। সেই জন্য আপনাদের পরীক্ষা কবে থেকে? 10 তারিখ থেকে, আগামী মাসে নভেম্বর 10 তারিখ থেকে। ঠিক, তাহলে তো আপনাদের টাইম তো চলে গেছে আগের সেশনে কি আমার ক্লাস করেছিলেন নাকি? না স্যার, আগের সেশনে 10টা ক্লাস করার পর কোভিড শুরু হলো, বাকি 20টা অনলাইনে সেরেছি। সেই জন্য আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসটা 10 তারিখ তো এখনো ভাই মতো আছে। স্যার আপনার সময় শেষ হয়ে গেছে স্যার, পরবর্তী সেশন। ওকে, আমিও বেরোই। সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডাটাটাতে বইয়ের কোন চ্যাপ্টারটা স্যার? বইয়ের ওইটা চ্যাপ্টারটা বুঝতেছি না। বইয়ের চ্যাপ্টার কোনটা হবে? এই চ্যাপ্টারটা এইটা আছে কোরিলেশন এন্ড রিগ্রেশন। দেখে নিই, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডেটা, রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল। এই যে চ্যাপ্টার 2। হ্যাঁ স্যার 2 3 সিমা 2 চ্যাপ্টার 2। এই যে এইগুলাই, হ্যাঁ, অবটেইনিং ডাটা, প্রেজেন্টেশন অফ ডাটা, এইগুলোর হচ্ছে সম্ভবত এই যে নতুন বইতে নাম আলাদা। আমার যে বইটা পুরানো বইটা ছিল ওখানে কিন্তু চ্যাপ্টারের নাম এইরকমই ছিল, সামারাইজিং এন্ড অ্যানালাইজিং ডাটা। এই 2 3 এই যে বেসিক ম্যাথের পরের যে দুটো চ্যাপ্টার। থ্যাংক ইউ স্যার। ওকে।